ঘূর্ণিঝড় ও বন্যায় এশিয়ার 4 দেশে প্রাণহানি হাজারের বেশি। ইন্দোনেশিয়াতে 502। উদ্ধার কাজে ধীরগতি, চুরি বেড়ে যাওয়ায় উদ্বেগে বাসিন্দারা। গাজায় থামছে না ইসরায়েলি বর্বরতা। হামলায় নিহত আরও 2 ফিলিস্তিনি। অধিকৃত পশ্চিম তীরে সেনা অভিযান। দুর্নীতি মামলায় প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু। যুদ্ধবন্ধে ইউক্রেন যুক্তরাষ্ট্র আলোচনা। বৈঠক ফলপ্রসূ হলেও সিদ্ধান্তে পৌঁছানো জটিল, জানালেন পররাষ্ট্রমন্ত্রী রুবিও। রাশিয়া সফরে যাচ্ছেন মার্কিন দূত উইটকফ। ভেনেজুয়েলার সমুদ্রসীমায় মার্কিন যুদ্ধজাহাজ প্রবেশ করলে প্রতিক্রিয়া হবে ভয়াবহ, সতর্কবার্তা কারাকাসের। মাদুরোর সঙ্গে ফোন আলাপের কথা নিশ্চিত করলেন ট্রাম্প। এবং ফেসিবাদ বিরোধী বিক্ষোভে উত্তাল ক্রোয়েশিয়া। সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদ। ইউর অনুদান বিলম্ব হওয়ায় গ্রিসে কৃষকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। ভয়াবহ ঘূর্ণিঝড় ও বন্যায় শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় প্রাণহানি ছাড়িয়েছে 1000। ইন্দোনেশিয়াতেই মারা গেছেন 502 জন। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধারে চলছে অভিযান। ইন্দোনেশিয়ার সুমাত্রার আচেহ, নর্থ সুমাত্রা ও ওয়েস্ট সুমাত্রার 3 প্রদেশে প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা সবচেয়ে বেশি। ঘূর্ণিঝড় সেনিয়ার আঘাতে পাহাড় ধসের ঘটনায় এখনও নিখোঁজ অনেকেই। সেন্ট্রাল তাপানুলি ও সিভলগায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। এ অবস্থায় সমুদ্রপথে ত্রাণ পৌঁছানোর প্রস্তুতি চলছে। ঘূর্ণিঝড়ের ক্ষতচিহ্ন দৃশ্যমান গ্রামগুলোতেও। বাসিন্দারা জানান, পানি নেমে গেলেও রাস্তাঘাট পরিষ্কার না হওয়ায় স্বাভাবিক হয়নি চলাচল। চুরি ও লুটপাটের ভয়ে ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে যাননি অনেকেই। সুমাত্রার কয়েকটি এলাকায় দোকানপাটেও ঘটেছে চুরির ঘটনা। পুলিশ বলছে, দুর্গত এলাকায় ত্রাণ না পৌঁছানোয় এমন ঘটনা ঘটাচ্ছেন কেউ কেউ। এদিকে ঘূর্ণিঝড় দিতুয়ার আঘাতে বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 193। এখনও নিখোঁজ রয়েছে প্রায় 200 জন। পরিস্থিতি মোকাবেলায় দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশজুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে 5 লাখেরও বেশি মানুষ। প্রায় 78,000 বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে আশ্রয়কেন্দ্রে। ভয়াবহ বন্যায় ফিলিপিন্সে অনেকের মৃত্যুর পর দুর্নীতির অভিযোগ ঘিরে বিক্ষোভে নতুন মাত্রা পেয়েছে। বন্যা প্রতিরোধে বরাদ্দ কোটি ডলার গায়েব হয়ে যাওয়ার অভিযোগে স্থানীয় সময় রোববার ম্যানিলায় সমাবেশ করেছে বামপন্থী রাজনৈতিক দল ও সাধারণ শিক্ষার্থীরাও। এ সময় প্রেসিডেন্ট বংবং মার্কোস জুনিয়রের পদত্যাগ দাবি করেন বিক্ষুব্ধরা। ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত মালয়েশিয়ার আচেহ প্রদেশে শুকনো খাবার ও চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে আন্তর্জাতিক সংস্থা। আর জরুরি যোগাযোগ সচল রাখতে বিনামূল্যে স্টারলিং সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে ইলন মাস্ক। এছাড়াও কলম্বোর নিম্নাঞ্চল এখনও ডুবে আছে পানিতে। মধ্যাঞ্চলের বহু গ্রামে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ভয়াবহ ঘূর্ণিঝড়ে শুধু ইন্দোনেশিয়া নয়, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। শিউলি রোজা, সময় সংবাদ। আন্তর্জাতিক আহ্বানের পরও গাজায় থামছে না ইসরায়েলি হামলা। রোববার আরও 2 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। উপত্যকার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরের নাবলুস, কালকিলিয়া ও জেনিনেও দখলদার বাহিনী অভিযান চালিয়েছে। এদিকে দীর্ঘদিন ধরে চলা দুর্নীতির মামলায় ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে আনুষ্ঠানিক ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতির পরও থামছে না ইসরায়েলের বর্বর হামলা। স্থানীয় সময় রোববার গাজায় হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে হতাহত হন কয়েকজন ফিলিস্তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুদ্ধবিরতি পরবর্তী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 356 জনে। যুদ্ধবিরতির পরও পশ্চিম তীরে দিনভর চলে সেনা অভিযান। নাবলুসের দক্ষিণে আকরাভা ও উত্তর পশ্চিমে সেভাস্তিয়ায় বহর নিয়ে ঢুকে পড়ে ইসরায়েলি সেনারা। আবাসিক এলাকায় টহল ও অবস্থান নিয়ে তৈরি হয় উত্তেজনা। কোনো সংঘর্ষ না হলেও চলাচলে বাধা, ঘরে ফেরার পথে দীর্ঘ সময় আটকে রাখা, সব মিলিয়ে জীবনকে দুর্বিষহ করে তুলেছে। গাজায় দেখা দিয়েছে ঔষধ সংকটও। ডায়াগনস্টিক যন্ত্রপাতি ও পর্যাপ্ত ওষুধের অভাবে ফিলিস্তিনিদের চোখের চিকিৎসা প্রায় বন্ধ হয়ে গেছে। প্রায় 4000 গ্লুকোমা রোগী অন্ধত্বের ঝুঁকিতে আছে বলে জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে দীর্ঘদিনের দুর্নীতি মামলায় জাতীয় ঐক্যের স্বার্থে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে আনুষ্ঠানিক ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এই অনুরোধ নতুন ক্ষমতা বিন্যাস ও বিচার প্রক্রিয়ায় বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শিউলি রোজা, সময় সংবাদ। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমা চাওয়ার পর বিক্ষোভে উত্তাল তেল আবিব। স্থানীয় সময় রোববার ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের বাসভবনের সামনে বিক্ষোভে নামেন আন্দোলনকারীরা। এ সময় নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলায় রায় ঘোষণার আগেই ক্ষমা চাওয়ার আবেদনে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভধরা। বলেন, নেতানিয়াহু ক্ষমা চাননি, বরং তিনি চাইছেন তার বিচার পুরোপুরি বাতিল হোক। কোনো ধরনের দায় না নিয়ে দেশে সংকট তৈরির পাশাপাশি ৭ অক্টোবরের হত্যাযজ্ঞের দিকে ঠেলে দিয়েছেন তিনি। এতে তিনি কোনো জবাবদিহি দেননি, বরং মামলা থেকে অব্যাহতির পায়তারা করছেন বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা। ইসরায়েলে এখন পর্যন্ত দায়িত্বে থাকা কোনো প্রধানমন্ত্রীকে প্রেসিডেন্সিয়াল ক্ষমতা দেওয়ার নজির নেই। এমন সিদ্ধান্ত অত্যন্ত বিতর্কিত দৃষ্টান্ত তৈরি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। চলমান সংঘাতের একমাত্র সমাধান স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র বলে মন্তব্য করেছেন ক্যাথলিক চার্চের প্রধান ধর্মগুরু পোপ লিও। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে কয়েক দশকের সংঘাত নিরসন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন পোপ। জানান, ইসরায়েল না মানলেও এটিই সমাধান। এই ইস্যুতে মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকার আগ্রহের কথাও জানান পোপ। একই সঙ্গে ধর্মের নামে সহিংসতারও কঠোর নিন্দা জানান তিনি। চলতি সপ্তাহেই তুরস্ক সফর করেন পোপ। ক্যাথলিক চার্চের প্রধান নির্বাচিত হওয়ার পর তুরস্কই ছিল পোপ লিওর প্রথম বিদেশ সফর। এরপর লেবানন যান তিনি। যুদ্ধবন্ধে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হয়েছে। রোববার ফ্লোরিডায় বৈঠক করেন দুই দেশের প্রতিনিধিরা। পরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, বৈঠক ফলপ্রসূ হলেও সিদ্ধান্তে পৌঁছানো জটিল। বৈঠকের বিষয়ে বিস্তারিত আলোচনা করতে রাশিয়া যাচ্ছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হ্যালেন্ডেল বিচে শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। পাশাপাশি ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান রুস্তেম উমেরভের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল এই আলোচনায় অংশ নেন। আলোচনার উদ্দেশ্য যুদ্ধ থামিয়ে ইউক্রেনকে সার্বভৌম ও স্থায়ীভাবে স্বাধীন রাখার রূপরেখা তৈরি করা। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বলেন, আলোচনার লক্ষ্য শুধুমাত্র যুদ্ধ শেষ করা নয়, বরং এমন একটি কাঠামো তৈরি করা যা ইউক্রেনকে ভবিষ্যতে স্বাধীন রাখবে এবং যুদ্ধ থেকে বিরত রাখবে। যুদ্ধ বন্ধ হলে শুধু দেশ পুনর্গঠন হবে না, বরং বিশাল অর্থনৈতিক অগ্রগতির পথেও প্রবেশ করবে বলে জানান মার্কো। শান্তি আলোচনা নিয়ে একই মত প্রকাশ করেন ইউক্রেনের নিরাপত্তা পরিষদের প্রধান রুস্তেম উমেরভ। বলেন, প্রাথমিক কাঠামোগত আলোচনা ফলপ্রসূ হয়েছে, তবে চূড়ান্ত সমঝোতা এখনো হয়নি। তিনি আরো বলেন, যুদ্ধ চলমান থাকায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেন আগামী দিনে আরো সংলাপের মাধ্যমে শান্তি বাস্তবায়নের রূপরেখা তৈরি করবে। এদিকে ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্র গঠনমূলক মনোভাব দেখাচ্ছে বলে মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি এই মন্তব্য করেন। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র সামরিক হুমকির মাধ্যমে ভেনেজুয়েলার বিশাল তেল ভান্ডার দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে কারাকাস। ওপেকের ভার্চুয়াল বৈঠকে এ অভিযোগ তুলেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ওয়াশিংটন এরই মধ্যে ক্যারিবীয় সাগরে সামরিক উপস্থিতি আরও বাড়িয়েছে। ভেনেজুয়েলার সমুদ্র সীমায় মার্কিন যুদ্ধজাহাজ প্রবেশ করলে প্রতিক্রিয়া ভয়াবহ হবে বলে সতর্ক করেছেন মাদুরো। তেল রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেকের মন্ত্রী পর্যায়ের বৈঠকে ভেনেজুয়েলার অর্থনীতি ও সামাজিক বিষয়ক মন্ত্রী রদ্রিগেজ পড়ে শোনান দেশটির প্রেসিডেন্ট মাদুরোর চিঠি, যেখানে উল্লেখ করা হয়েছে যুক্তরাষ্ট্র লেথাল মিলিটারি ফোর্স ব্যবহার করে বিশ্বের বৃহত্তম তেল ভান্ডার দখল করার চেষ্টা করছে। এমন পদক্ষেপ বৈশ্বিক জ্বালানি বাজারের ভারসাম্য এবং উৎপাদনের স্থিতিশীলতাকে গুরুতরভাবে প্রভাবিত করবে বলে সতর্ক করা হয়। রদ্রিগেজ সাফ জানান, ভেনেজুয়েলা নিজেদের প্রাকৃতিক সম্পদ রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ, কোনো হুমকি মানবে না।
এদিকে ভেনেজুয়েলা ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার নতুন মোড় নিয়েছে। ট্রাম্প প্রশাসন ক্যারিবিয়ানে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। এছাড়াও মাদক পাচার বন্ধে সম্ভাব্য স্থল অভিযানের ইঙ্গিতও দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভেনেজুয়েলা বিপজ্জনক অপরাধীদের যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে, তাই প্রয়োজনে সব বিকল্প ব্যবহারের সম্ভাবনা উন্মুক্ত থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ভেনেজুয়েলার আকাশসীমা পুরোপুরি বন্ধের ঘোষণা দেয়ায় আন্তর্জাতিক মহলে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে মাদুরো সরকার। ভেনেজুয়েলার সমুদ্রসীমায় প্রবেশ করলে এর প্রতিক্রিয়া গুরুতর হবে বলেও সতর্ক করেছেন মাদুরো। শিউলি রোজা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুদ্ধ ও ভূরাজনৈতিক উত্তেজনায় অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানের আয়ের রেকর্ড 2024 সালে বেড়েছে প্রায় 6%। তালিকায় আছে মাস্কের স্পেসএক্সও। বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। ক্রোয়েশিয়ায় ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ করেছে শত শত বিক্ষোভকারী। স্পেনের সরকারের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। বিক্ষোভ হয়েছে ফিলিপিন্সেও। এদিকে গ্রিসে ইউরোপিয়ান ইউনিয়নের অনুদান বিলম্ব হওয়ায় প্রতিবাদ জানায় দেশটির কৃষক। রাজপথে জড়ো হয়েছেন শত শত বিক্ষোভকারী। স্থানীয় সময় রোববার ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেব সহ 3টি শহরে হাজারো মানুষ বর্ণবাদ, ব্যক্তিত্ব উপাসনা ও সাম্যবাদ বিরোধী স্লোগান দেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাস্তায় নামে পুলিশ। সম্প্রতি সার্বিয়ান সংখ্যালঘুর ওপর হামলার কারণে ফুঁসে ওঠে দেশটির জনগণ। স্পেনের প্রধান বিরোধী দল পার্তিদো পপুলারের নেতা আলবের্তো নুনেস ফেইজো গণমঞ্চ থেকে জরুরি নির্বাচনের ডাক দেন। এ উপলক্ষে রাজধানী মাদ্রিদে স্পেনের পতাকা হাতে জড়ো হন হাজারো আন্দোলনকারী। প্রায় 40,000 সমর্থক দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকার ও দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ করেন। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় রাস্তায় নামে শত শত মানুষ। প্ল্যাকার্ড হাতে সরকারের দুর্নীতির বিরুদ্ধে একসঙ্গে অবস্থান নেন তারা। আন্দোলনকারীরা অভিযোগ করেন, সরকারি তহবিলের 1 ট্রিলিয়নের বেশি অর্থ গোপন বরাদ্দ ও অনিয়মে নষ্ট হয়েছে। দেশটির রাজধানী ছাড়া অন্যান্য শহরেও দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেন অনেকে। এদিকে গ্রিসে কৃষকেরা ইউরোপিয়ান ইউনিয়নের অনুদান বিলম্ব এবং দুর্নীতির তদন্তের প্রতিবাদে সড়ক অবরোধ করেন। প্রায় 600 মিলিয়ন ইউরোর অনুদানের বিলম্ব নিয়ে ক্ষোভ জানান তারা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বেঁচে আছেন, তবে তাকে দেশ ছাড়ার জন্য চাপ দিচ্ছে শাহবাজ সরকার বলে অভিযোগ করেছে তার দল পাকিস্তান তেহরিক ইনসাফ। কারাবন্দী ইমরানের সঙ্গে সাক্ষাতের দাবিতে মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের সামনে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে পিটিআই। এমন অবস্থায় ভারতীয় গণমাধ্যমে ইমরান খানের বোনদের দেয়া বক্তব্যে সমালোচনার ঝড় উঠেছে পাকিস্তানে। কয়েকদিন ধরে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর খবর নিয়ে উত্তাল পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন। এমন অবস্থায় তার বেঁচে থাকার কথা নিশ্চিত করেছেন পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআইয়ের সিনেটর খুররম জিশান। জানান, সাবেক প্রধানমন্ত্রী বর্তমানে আদিয়ালা জেলে বন্দী আছেন। কারাগারে ইমরান খানকে একা রাখা হচ্ছে উল্লেখ করে তাকে পাকিস্তান ছাড়ার জন্য সরকার চাপ দিচ্ছে বলেও অভিযোগ করেন এই পিটিআই নেতা। এ সময় শাহবাজ সরকার ইমরান খানের জনপ্রিয়তায় আতঙ্কিত বলেও মন্তব্য করে ওই সিনেটর। এমনকি পরিবার, আইনজীবী এবং পিটিআইয়ের সিনিয়র নেতৃত্বের সঙ্গে ইমরান খানকে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি বলেও দাবি করেন খুররম। সরকারের এমন কর্মকাণ্ডকে মানবাধিকার লঙ্ঘন বলেও উল্লেখ করেন তিনি। কারাবন্দী ইমরান খানের সঙ্গে সাক্ষাতের দাবিতে মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের সামনে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন পিটিআইয়ের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখপাত্র আদিল ইকবাল। দলের বিরুদ্ধে যে কোনো বেআইনি পদক্ষেপের জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন এই পিটিআই নেতা। এর আগে আদিয়ালা কারাগারের সামনে ইমরান খানের সঙ্গে দেখা করার দাবিতে টানা 16 ঘণ্টা অবস্থান ধর্মঘট পালন করে পিটিআই দলের নেতারা। এদিকে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের দ্বিমুখী আচরণ নিয়ে পাল্টা সমালোচনা করেছেন ইমরান খানের বোন নুরিন নিয়াজি। বারবার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ থেকে বঞ্চিত হয় বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন বলেও জানান তিনি। ইমরান খানের বোনদের ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকারের সমালোচনা করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার। পাকিস্তান সরকারের বিরুদ্ধে কথা বলায় তীব্র নিন্দা জানান তিনি। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। বড়দিন সামনে রেখে অস্ট্রিয়ায় বর্ণিল আলোকসজ্জা প্রায় 10 লাখ মরিচবাতিতে সাজানো হয়েছে উইন্টার ওয়ান্ডারল্যান্ড। উপভোগে হাজারো মানুষের ভিড়। যুদ্ধ আর ভূরাজনৈতিক উত্তেজনার মাঝে রেকর্ড মুনাফা করেছে অস্ত্র উৎপাদনকারী কোম্পানিগুলো।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের নতুন এক রিপোর্ট বলছে 2024 সালে বিশ্বের শীর্ষ 100 অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানের আয় পৌঁছেছে প্রায় $679 বিলিয়ন। এ তালিকায় এগিয়ে রয়েছে ইউরোপ, যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো। চীনের কারণে এশিয়া ও ওশেনিয়ার সামগ্রিক আয় সামান্য কমেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপ্রির প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 2024 সালে শীর্ষ 100 কোম্পানির অস্ত্র ও সামরিক সেবার মুনাফা দাঁড়িয়েছে $679 বিলিয়ন। আগের বছরের তুলনায় প্রবৃদ্ধি 5.9%। ইসরায়েল গাজা যুদ্ধ, রাশিয়া ইউক্রেন সংঘাত, আঞ্চলিক উত্তেজনা এবং সামরিক বাজেট বাড়ার ধারাবাহিকতা এই আয়ের মূল চালিকা শক্তি। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোই সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করেছে। শুধু যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর আয় 3.8% বেড়ে মোট $334 বিলিয়ন পৌঁছেছে। লকহিড মার্টিন, নর্থ্রপ গ্রুম্যান ও জেনারেল ডাইনামিক্স ছিল শীর্ষে। ইলন মাস্কের স্পেসএক্স প্রথমবারের মতো তালিকায় জায়গা পেয়েছে। তাদের প্রতিরক্ষা আয় দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে $1.8 বিলিয়ন। ইউরোপের 26 কোম্পানির সম্মিলিত আয় 13% বেড়ে মোট $151 বিলিয়ন পৌঁছেছে। ইউক্রেনের জন্য গোলাবারুদ তৈরি করে চেক কোম্পানি চেকোস্লোভাক গ্রুপ 193% প্রবৃদ্ধি করেছে, যা এই বছরের সর্বোচ্চ। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও তালিকায় রাশিয়ার দুটি কোম্পানি আছে, যাদের সম্মিলিত আয় 23% বেড়ে দাঁড়িয়েছে $31.2 বিলিয়ন। অপরদিকে চলমান রুশ আগ্রাসনের মুখে ইউক্রেনের JCS ইউক্রেনিয়ান ডিফেন্স ইন্ডাস্ট্রি আয় বাড়িয়েছে 41%। যুদ্ধের কারণে দুই দেশেই বাড়ছে অস্ত্রের চাহিদা। প্রথমবারের মতো শীর্ষ 100-তে মধ্যপ্রাচ্যের 9টি কোম্পানি জায়গা পেয়েছে। 14% প্রবৃদ্ধি হয়ে সম্মিলিত আয় হয়েছে $31 বিলিয়ন। তীব্র সমালোচনা সত্ত্বেও গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলের 3 কোম্পানি আয় বাড়িয়েছে 16%। শুধু এলবিটার আয়ই $6.28 বিলিয়ন। তুরস্কের 5 কোম্পানি মিলিয়ে আয় করেছে $10.1 বিলিয়ন। দেশটির বাইকার কোম্পানির 95% রপ্তানি নির্ভর আয়ই এখন বৈশ্বিক ড্রোন বাজারের গুরুত্ব বাড়িয়ে তুলেছে। এদিকে চীনের 8টি বড় প্রতিষ্ঠানের আয় কমেছে 10%। বিশেষ করে নরিকর আয় 31% কমেছে, যার প্রভাবে এশিয়া ওশেনিয়া অঞ্চলের মোট বিক্রি খানিকটা হ্রাস পেয়েছে। তবে জাপান ও দক্ষিণ কোরিয়ায় চিত্র উল্টো। তীব্র চাহিদা ও আঞ্চলিক উত্তেজনায় তাদের অস্ত্র বিক্রি বেড়েছে যথাক্রমে 40% ও 31%। কোরিয়ার হানাহুয়া গ্রুপের বিক্রি বেড়েছে 42%। বিশ্বব্যাপী সংঘাত যত বাড়ছে, অস্ত্রশিল্পের মুনাফাও তত দ্রুত বাড়ছে, এমনটাই বলছে সিপ্রির রিপোর্ট। আন্তর্জাতিক রাজনীতির অস্থিরতা যত বাড়বে, অস্ত্র উৎপাদন ও ব্যবসা ততই শক্তিশালী হবে, এমন আশঙ্কাই করছেন বিশ্লেষকরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। সৌদি আরবের পর এবার চীনা নাগরিকদের জন্য ভিসা মুক্ত প্রবেশাধিকারের অনুমোদন দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যেখানে বিনা ভিসায় চীনা নাগরিকরা 30 দিন দেশটিতে অবস্থান করতে পারবে বলেও জানানো হয়েছে। স্থানীয় সময় সোমবার এ সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি করেন প্রেসিডেন্ট পুতিন। এর মধ্যে দিয়ে চীনা নাগরিকরা ব্যক্তিগত সফর, ভ্রমণ, ব্যবসার পাশাপাশি বৈজ্ঞানিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কার্যক্রম সহ ভিসা ছাড়া খেলাধুলার বিভিন্ন ইভেন্টেও অংশ নিতে পারবে। এর আগে দুদেশের মধ্যে ভ্রমণ সুবিধা আরও কার্যকর করতে চলতি বছরের সেপ্টেম্বরে পরীক্ষামূলকভাবে 1 বছরের জন্য রুশ নাগরিকদের ভিসা মুক্ত প্রবেশের সুবিধা দিয়েছিল চীন। মস্কোর পদক্ষেপকে বেইজিংয়ের সাম্প্রতিক সিদ্ধান্তের প্রতিফলন বলছেন বিশ্লেষকরা। পাকিস্তান সহ 3 দেশের দূতাবাস বন্ধ করতে যাচ্ছে ফিনল্যান্ড। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তান, আফগানিস্তান ও মিয়ানমারে দূতাবাস বন্ধের প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। দেশগুলোর নিরাপত্তা পরিস্থিতির অবনতি, রাজনৈতিক অস্থিরতা এবং ফিনল্যান্ডের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্কের সীমাবদ্ধতা বিবেচনায় প্রেসিডেন্টের ডিক্রির মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাশিয়া ও অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধে নেপোলিয়নের জয়ের 220 বছর পূর্তি উদযাপন করেছেন চেক রিপাবলিকের বাসিন্দারা। 19 শতকের পোশাক পরে যুদ্ধক্ষেত্রের আবহ সৃষ্টি করেন তারা। এই আয়োজন দেখতে ভিড় করেন হাজারো মানুষ। দেখে মনে হবে যেন 19বিংশ শতাব্দীর যুদ্ধক্ষেত্র। বিশাল এলাকা জুড়ে ঘোড়া, তলোয়ার, গোলাবারুদ, কামান নিয়ে তৈরি শত শত সৈনিক। যে কোনো মূল্যে জয় ছিনিয়ে আনাই যেন তাদের একমাত্র লক্ষ্য। 21বিংশ শতাব্দীতে এসেও এমন দৃশ্যের দেখা মিলছে চেক প্রজাতন্ত্রে। রাশিয়া ও অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধে নেপোলিয়নের জয়ের 220 বছর উদযাপনে প্রতীকী এই যুদ্ধের আয়োজন করে চেক প্রজাতন্ত্র। এ সময় 19 শতকের সৈনিকদের পোশাকে অভিনেতাদের যুদ্ধের ময়দানে দেখা যায়। তারা যুদ্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে মঞ্চায়ন করেন। এই লড়াই চলে প্রায় 90 মিনিট ধরে। অভিনেতাদের অনেকে এই অনুষ্ঠানে বছরের পর বছর ধরে অংশ নিয়ে আসছেন।
নেপোলিয়ন অস্ট্রালিটসের যুদ্ধে তার সামরিক দক্ষতা দেখান। প্রায় ৭৩,০০০ সৈন্য নিয়ে তিনি রাশিয়ার প্রথম আলেকজান্ডার ও অস্ট্রিয়ার সম্রাট প্রথম ফ্রান্সিসের ৮৫,০০০-এর বেশি সৈন্যকে পরাজিত করেন। পরাজয়ের ৪ দিন পর অস্ট্রিয়া অস্টারলিটসের দুর্গে একটি যুদ্ধবিরতিতে সই করতে বাধ্য হয়। একই মাসে প্রেসবার্গে শান্তি চুক্তি হয়, যা ইউরোপের রাজনৈতিক মানচিত্র নতুনভাবে সাজায় এবং ফ্রান্সকে প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। বড়দিন সামনে রেখে নিজেদের বাড়িকে উইন্টার ওয়ান্ডারল্যান্ডে পরিণত করেছে অস্ট্রিয়ার এক পরিবার। গোটা এলাকা সাজিয়ে তুলেছে প্রায় ১০ লাখ মরিচবাতি আর ২৫০ কার্টুন চরিত্র দিয়ে, যা দেখতে ভিড় করেন হাজারো মানুষ। গোলেন হিউবার পরিবারের দাবি, ১.৩ একর এলাকা ঘিরে অবস্থিত তাদের এই বাড়ি ইউরোপের সবচেয়ে বড় ক্রিসমাস হাউস। লাল নীল বাতিতে কেটে গেছে রাতের অন্ধকার। আলো ঝলমলে এক বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছে ঘোড়ায় টানা গাড়ি। এই পথ ধরে কিছু দূর এগোতে দর্শনার্থীদের স্বাগত জানায় আলোকিত ফটক। এ সময় সঙ্গীত আর উৎসবের আবহে ভরে ওঠে চারপাশ। অস্ট্রিয়ার গোলেন হিউবার পরিবারের উইন্টার ওয়ান্ডারল্যান্ড দেখতে প্রতি বছর ভিড় করেন হাজারো মানুষ। প্রায় ১.৩ একর এলাকা জুড়ে ১০ লাখেরও বেশি মরিচবাতি দিয়ে সাজানো হয়েছে এই উইন্টার ওয়ান্ডারল্যান্ড। রয়েছে সান্তা ক্লজ, হরিণ, হেলিকপ্টার সহ নানা কার্টুন চরিত্র। সব মিলে ২৫০টিরও বেশি কার্টুন চরিত্রকে একত্র করেছেন আয়োজকরা। প্রায় ৫,০০০ বর্গমিটার জায়গা জুড়ে এই আলোকসজ্জা গড়তে সময় লাগে ৪ মাস, আবার খুলতেও লাগে সমান সময়। নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ সরবরাহ হওয়ায় এই আয়োজন পরিবেশ বান্ধব বটে। ভিয়েনার দক্ষিণাঞ্চল থেকে ৯০ কিলোমিটার দূরত্বে অবস্থিত গোলেন হিউবার পরিবারের এই উইন্টার ওয়ান্ডারল্যান্ড একে ইউরোপের সবচেয়ে বড় ক্রিসমাস হাউস বলেও দাবি করেন পরিবারের সদস্যরা। মূল আয়োজক সাবিন গোলেন হিউবার জানান, ছোটবেলায় বাবা মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্র ঘুরতে গিয়ে এই সাজানোর ভূত মাথায় চাপে তার। সবচেয়ে মজার ব্যাপার হলো এই ক্রিসমাস ওয়ান্ডারল্যান্ডে প্রবেশ করতে কোনো টিকিটের প্রয়োজন নেই। দর্শনার্থীদের অনুদানেই চলে পুরো আয়োজন, বাকি অর্থ যায় দাতব্য কাজে। ২০১০ সালে এক বন্ধু লিউকেমিয়ায় মারা যাওয়ার পরই এই উদ্যোগের সূচনা। এরপর থেকে এখন পর্যন্ত ৩,৫০,০০০ ইউরোর বেশি দান করতে পেরেছে পরিবারটি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঘূর্ণিঝড় ও বন্যা এশিয়ার ৪ দেশে প্রাণহানি ১,০০০-এর বেশি। ইন্দোনেশিয়াতে ৫০২, উদ্ধার কাজে ধীর গতি। চুরি বেড়ে যাওয়ায় উদ্বেগে বাসিন্দারা। গাজায় থামছে না ইসরায়েলি বর্বরতা। হামলায় নিহত আরও ২ ফিলিস্তিনি। অধিকৃত পশ্চিম তীরে সেনা অভিযান। দুর্নীতি মামলায় প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু। এবং যুদ্ধবন্ধে ইউক্রেন যুক্তরাষ্ট্র আলোচনা। বৈঠক ফলপ্রসূ হলেও সিদ্ধান্তে পৌঁছানো জটিল, জানালেন পররাষ্ট্রমন্ত্রী রুবিও। রাশিয়া সফরে যাচ্ছেন মার্কিন দূত উইটকফ। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল ৫টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন ইমদাদুল হক। রোজা, আপনাকে ধন্যবাদ। বিকেল ৫টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।